এরপরে দেখো যে অস্থিভঙ্গ বা হাড় ভাঙা এবং এর প্রাথমিক চিকিৎসা। তো অস্থিভঙ্গের ভিতরে কিন্তু প্রকারভেদ আছে, একটা হচ্ছে সাধারণ হাড় ভাঙা, একটা জটিল, আর একটা হচ্ছে যৌগিক। তো আমরা যদি চিত্রটা খেয়াল করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। দেখো যে বিভিন্ন ধরনের হাড় ভাঙার যে চিত্র, এখানে যদি একটু খেয়াল করি যে যেইখানে অস্থিটা ভেঙে গেছে, এইটা যদি মাংস ভেদ করে বের না হয় তবে তাকে বলা হয় সাধারণ বা জটিল। মাংস ভেদ করে যদি বের হয়ে যায় তবে সেটাকে যৌগিক বলবে। সেটাকে কি বলবে? যৌগিক। তার মানে যৌগিক হওয়ার জন্য অবশ্যই এটাকে পেশি বা মাংস ভেদ করে হাড়টাকে কিন্তু বাইরে বের হতে হবে, তাহলে এটাকে কি বলবে? যৌগিক। এখন যদি না বের হয় তাহলে হচ্ছে সাধারণ বা জটিল। তো এখন সাধারণ আর জটিলের মধ্যে পার্থক্য কি? জটিল, যেহেতু জটিল নামের ভিতরে জটিল, তার মানে এখানে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সৃষ্টি হবে। অর্থাৎ দেখো যে গুঁড়ো গুঁড়ো হাড়ের সৃষ্টি হয়ে গেছে ভাঙনের অস্থিভঙ্গের ফলে, তো এটাকে বলা হচ্ছে কি? জটিল। আর যদি একটা মাত্র চির ধরে সেটাকে বলা হবে, একটা মাত্র চির ধরে সেটাকে বলা হবে কি? সাধারণ। একটা মাত্র চির ধরে সেটাকে কি বলা হবে? সাধারণ। এবার আমরা দেখি যে সাধারণ অস্থিভঙ্গের ক্ষেত্রে কি বলা আছে। সাধারণ অস্থিভঙ্গের ক্ষেত্রে যেহেতু মাংস ভেদ করে অস্থি বের হয়ে যায় না, তো সাধারণ অস্থিভঙ্গকে কি বলা হয়? বদ্ধ অস্থিভঙ্গ। তো সাধারণ অস্থিভঙ্গের লক্ষণ কি? যে যেখানে হাড়টা ভেঙে গেছে সেই স্থানটা কি হয়ে যাবে? ফুলে যাবে। ফুলে যাওয়ার পরে রক্ত জমাট বেঁধে কোন রং ধারণ করবে? কালো রং ধারণ করবে। ওই অঙ্গটা আর পরবর্তীতে নাড়ানো কি হবে না? সম্ভব হবে না, এবং ব্যথা করা শুরু করবে। প্রচন্ড ব্যথা হয়, সামান্য ভারী কোনো জিনিস তুলতে পারে না। হাত বা পা দুটোই গিয়ে যায়, অসাড় হয়ে যায়। হাত বা পা অথবা সন্ধির আকারেরও পরিবর্তন ঘটে। তো এর প্রাথমিক চিকিৎসা কিন্তু সহজ, অর্থাৎ যেই আঘাত পাওয়া অংশটা আছে সেটা হচ্ছে 6 থেকে 10 সেন্টিমিটার উপরে অবস্থান করানো শরীর থেকে, 10 থেকে 10 রাখতে হবে। অঙ্গি ভঙ্গের যে অস্থিভঙ্গের যে মাত্রা এবং সঠিক স্থান সেটা প্রথমে চিহ্নিত করতে হবে, এবং আঘাতপ্রাপ্ত ব্যক্তির নড়াচড়া কি করতে হবে? বন্ধ রাখতে হবে, যাতে রক্ত যে সঞ্চালনটা থাকে সেটা হচ্ছে পরিমিত পরিমাণে হতে পারে। আর এই অস্থিভঙ্গ যেটা হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ, এটা রিকভার হওয়ার জন্য সময় লাগে 8 সপ্তাহ বা 56 দিন। এরপরে আসে হচ্ছে যৌগিক হাড় ভাঙা। যৌগিক হাড় ভাঙার ক্ষেত্রে যেহেতু এই হাড়টা পেশি ভেদ করে বাইরের দিকে চলে আসে, তো এটা হচ্ছে এইটার প্রকারভেদ। যৌগিক হাড় ভাঙার প্রকারভেদ আবার 3 ধরনের, যে মাংস ভেদ করে কত দূর পর্যন্ত বেড়েছে তার উপর ভিত্তি করে যৌগিক হাড় ভাঙাকে 3 ভাগে ভাগ করা যায়। ধরনের এক হচ্ছে কি? যে চামড়ায় যে 1 সেন্টিমিটারের বেশি ক্ষত দেখা যায় না, এর 1 সেন্টিমিটারের কম ক্ষত দেখা যায়, তার মানে এই রক্তপাতের পরিমাণও কি হবে? অন্যগুলো থেকে কম হবে। তো এইটা হচ্ছে ধরন 1। ধরন 2 এ কি হয়? যে 1 সেন্টিমিটারের বেশি ক্ষত দেখা যায়, টিস্যুর ক্ষতি দেখা যায় না, এবং চামড়ারও তেমন ক্ষতি হয় না, তবে চামড়ার যেই সেন্টিমিটারের ক্ষত সেটা হবে কত? 1 সেন্টিমিটার। ধরন 3 এর ক্ষেত্রে কি হয়? চামড়া, টিস্যু এবং হাড়ের মারাত্মক ক্ষতি হয়, রক্তপাত ঘটে, এবং এর চিকিৎসার জন্য কিন্তু দ্রুত কোথায় নিয়ে যেতে হবে? চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে। অর্থাৎ এর দ্বারা কিন্তু প্রাথমিক চিকিৎসা সম্ভব নয়। যৌগিক হাড় ভাঙার যে ধরন 3 আছে তার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা সম্ভব নয়। সাধারণ হাড় ভাঙার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা দিলেই তা সুস্থ করা সম্ভব। এখন এর লক্ষণটা কি? হাড় ভেঙে টিস্যু চামড়া ভেদ করে বেরিয়ে আসে। প্রথমত যে লক্ষণটা থাকতে হবে সেটা হচ্ছে চামড়া ভেদ করে যখন হাড়টা বেরিয়ে আসবে তখন তাকে বলা হয় কি? যৌগিক হাড় ভাঙা। প্রচুর রক্তপাত, যন্ত্রমায় ক্ষত সৃষ্টি হয়, যৌগিক হাড় ভাঙার লক্ষণ। তারপরে দেখো যে জটিল হাড় ভাঙা, এটা যেহেতু গুঁড়ো গুঁড়ো অবস্থায় থাকে এখন, তো এই জটিল হাড় ভাঙাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বহু টুকরা বিশিষ্ট, অর্থাৎ মাল্টি ফ্র্যাগমেন্টারি ফ্র্যাকচার, আর একটা হচ্ছে কয়েক টুকরা বিশিষ্ট, অর্থাৎ কমিউনিটেড ফ্র্যাকচার। তো অনেকগুলো ছোট টুকরায় পরিণত হলে সেটাকে বলা হয় কি? বহু টুকরা বিশিষ্ট
আর আগের ধরনের চেয়ে যদি একটু বড় হয় এবং সংখ্যা একটু কম হয় তাকে বলা হয় হচ্ছে কয়েক টুকরা বিশিষ্ট জটিল হাড় ভাঙা। তো এইটার ক্ষেত্রেও প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব, তবে জটিল হাড় ভাঙার ক্ষেত্রে রোগীকে হাসপাতাল বা চিকিৎসকের কাছে নিয়ে যেয়ে যথাযথ চিকিৎসা ব্যবস্থা ছাড়া পরামর্শ অনুযায়ী ওষুধ এবং পরিচর্যা দিতে হবে। এখন দেখো যে এটা গেল হচ্ছে হাড় ভাঙা বা অস্থি ভঙ্গের কারণ এবং লক্ষণ। এরপরে আসে যে অস্থি সন্ধি। অস্থি সন্ধি কয় প্রকার? অস্থি সন্ধি হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে তন্তুময় বা অনড়। অনড় মানে হচ্ছে অনড়নশীল, অর্থাৎ এখানে কি হবে না, নরণ হবে না। তন্তুময় বা অনড় অস্থিসন্ধি। এর উদাহরণ যদি আমরা খেয়াল করি, করটিতে এরকম অস্থিসন্ধি দেখা যায়, অর্থাৎ করটির যে অস্থিসন্ধিগুলো আছে সেগুলো হচ্ছে কি হয়, অনড় হয়। এরপর হচ্ছে তরুণাস্থিময় অস্থিসন্ধি বা সচল অস্থিসন্ধি। কেমন সচল? এটা হচ্ছে আংশিক সচল। যেগুলো তরুণাস্থিময় সেইগুলো হচ্ছে কি আংশিক সচল। যদি আমরা খেয়াল করি উদাহরণটা পিউবিস সিম্পাইসিস, অর্থাৎ শ্রোণী চক্রের যে অস্থিগুলো সেগুলো কিন্তু আংশিক সচল এবং তরুণাস্থিময়। তারপরে আছে কি সাইনোভিয়াল বা সচল অস্থিসন্ধি, অর্থাৎ এগুলো আমরা নিজেরাই কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। তো এই সন্ধিগুলো কোথায় থাকে? কাঁধের সন্ধি, কনুই সন্ধি, হাঁটু সন্ধি, গোড়ালি সন্ধি এবং আঙুলের সন্ধি। এইগুলো কি বলা হয়? সাইনোভিয়াল বা সচল অস্থিসন্ধি। এরপরে আসে হচ্ছে স্থানচ্যুতি, অর্থাৎ হাড়ের সাথে হাড়ের জয়েন্ট, অর্থাৎ অস্থির সাথে অস্থির সংযোগ, অস্থির সাথে লিগামেন্টের সংযোগ, বা হচ্ছে অস্থির সাথে পেশির সংযোগ, লিগামেন্ট, টেন্ডন, এইগুলোর যদি কোনো স্থানের পরিবর্তন ঘটে তখন তাকে বলা হয় স্থানচ্যুতি। তো এই স্থানচ্যুতির প্রথম যে লক্ষণ সেটা হচ্ছে কি হয়, অস্থি তার কাজে অক্ষম হয়ে পড়ে, অর্থাৎ এই অস্থি তখন আর নড়াচড়া করতে পারে না। এর ক্ষেত্রেও লক্ষণগুলো সেম, যে প্রচন্ড ব্যথা হবে, রক্ত জমাট বেঁধে যাবে, কালো রং ধারণ করবে। তো এইগুলো কেন হয় এইটার উপর দেখো যে প্রাথমিক চিকিৎসা আছে, যে অস্থি যখন স্থানচ্যুত হয়ে যাবে তখন এই অস্থি নড়াচড়া কি করতে হবে, বন্ধ করতে হবে। কোনো অবস্থায় নিজেরা কিন্তু বিচ্যুত স্থানকে পূর্ববর্তী স্থানে বসানোর চেষ্টা করা যাবে না। তো এইটা কারণে কিন্তু লিগামেন্ট, টেন্ডন, পেশি কিন্তু ছিঁড়ে গিয়ে আরো খারাপ পরিণতি তৈরি করতে পারে। সর্বপ্রথম আমাদের যে কাজটা করা উচিত, যদি স্থান যদি ঘটে তখন সেখানে কি করা উচিত, বেশি করে পানি ঢালা উচিত, যাতে এই পানি দিয়ে পরিষ্কার করে জীবাণু সংক্রমণকে রোধ করা যায়। তারপরে দেখো যে ক্ষত স্থান ফুলে গেলে এইটা কমানোর জন্য কিন্তু আইস প্যাক ব্যবহার করা যেতে পারে। এরপরে আছে ব্যথা উপশমের জন্য ভরা পেটে কি খাওয়া, ব্যথানাশক ওষুধ খাওয়া। এবং এর প্রতিরোধটা কি? যেহেতু দুর্ঘটনার মাধ্যমে স্থানচ্যুতি সম্ভব, তো দুর্ঘটনা এড়ানোটাই হচ্ছে এর প্রধান প্রতিরোধ। তারপরে আছে দেখো যে মস্কানো। আমাদের এই মস্কানোর ঘটনা সবচেয়ে বেশি যেখানে দেখা যায়, যেটিটা আসে যে মস্কানোর ঘটনা সবচেয়ে বেশি দেখা যায় কোথায়, এবং এই মস্কানো জিনিসটা কি? মস্কানো হচ্ছে লিগামেন্টের জয়েন্ট ছুটে যাওয়া। লিগামেন্টের জয়েন্টটা কি? দেখো লিগামেন্ট হচ্ছে অস্থি প্লাস অস্থি। তো অস্থির সাথে যখন অস্থির জয়েন্টটা ছুটে যায় তখন সেটাকে বলা হয় হচ্ছে কি অস্থির স্থানচ্যুতি। তো এইটাকেই বলা হয় কি মস্কানো। তো এই মস্কানের স্থানটা হয় কোথায় কোথায়? দেখো 4টি লিগামেন্ট। মস্কানোর স্থান সবচেয়ে বেশি দেখা যায় কোথায়? গোড়ালিতে। মস্কানোর ঘটনা সবচেয়ে বেশি দেখা যায় কোথায়? গোড়ালিতে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, যে মস্কানোর ঘটনা সবচেয়ে বেশি দেখা যায় কোথায়? এটা হবে কোথায়? গোড়ালিতে। লিগামেন্ট। দেখো যে অস্থির সাথে অস্থির সংযোগকে আমরা কি বলতেছি? লিগামেন্ট। তো যখন বলবে যে লিগামেন্ট সম্পূর্ণ ছিঁড়ে গেলে যে মস্কানোর ঘটনা ঘটে, সেটা কোনটার মধ্যে সংযোগ ঘটায়? অস্থি এবং অস্থি। অস্থি এবং অস্থির যে স্থানচ্যুতি সেটাকেই বলা হয় মূলত মস্কানো। তো এটা ঘটে কোথায়? লিগামেন্টের কোথায়? ইন্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট, অর্থাৎ এসিএল।
এসিএল যখন সম্পূর্ণ ছিঁড়ে যায় তখন সেটাকে বলা হয় কি মস্কানো। মস্কানো যে লক্ষণ, প্রধান লক্ষণ বা প্রথম লক্ষণ যদি বলে, মস্কানোর প্রথম লক্ষণই হচ্ছে কি ব্যথা। মস্কানোর প্রথম লক্ষণ কি ব্যথা। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মস্কানোর প্রথম লক্ষণ কি ব্যথা। এরপরে আছে হচ্ছে মস্কানোর যে প্রাথমিক চিকিৎসা সেটা কি, চিকিৎসকের পরামর্শে কি করতে হবে, নন স্টেরয়েডাল ওষুধ খাওয়া যেতে পারে কিসের জন্য, ব্যথা কমানোর জন্য। আর 4টি কাজ করা যেতে পারে মস্কানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা মনে রাখি কি দ্বারা, রাইস দিয়ে। তো আর দিয়ে কি রেস্ট, আই দিয়ে আইস, সি দিয়ে কম্প্রেশন মানে হচ্ছে ক্ষত পরিষ্কার করা, আর ই দিয়ে হচ্ছে ইলিভেশন। ইলিভেশন মানে কি, ইলিভেটরের দ্বারা যদি আমরা মনে রাখি উচ্চতায় রাখা কোনো একটা অঙ্গ, যদি গোড়ালি মচকে যায় তাহলে সেই পাটাকে একটু উঁচু জায়গায় রাখা। এই যে 4টা জিনিসের মাধ্যমে কি করা হয়, মস্কানোর প্রাথমিক চিকিৎসা করা হয়। এবং শেষে এই বিশ্রাম নেওয়ার মাধ্যমে মস্কানোর চিকিৎসার নিরাময় করা সম্ভব। এবং এর ক্ষেত্রে যেটা হচ্ছে আইস, এটা কেমন, এক নাগাড়ে দিনে হচ্ছে 3-4 বার 10-15 মিনিট করে লাগালেই এই মস্কানোর ব্যথার উপশম ঘটে। তো এই ছিল হচ্ছে অস্থি এবং অঙ্গ চালনার ডিটেলস ধারণা, যা আমরা 7 অধ্যায় থেকে জানতে পেরেছি।